হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো তোমাদের ফিজিক্স এবং উচ্চতর গণিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য কি কি পড়বা পার্সালি করে সম্পূর্ণ তাকিয়ে দেওয়া হয়েছে ম্যারাথন ক্লাসের মাধ্যমে। তোমরা যারা ক্লাস দেখছো ওকে ফাইন, আর যারা ক্লাস দেখো নাই শেষ মুভমেন্টে এসে এই ক্লাসটা দেখে নিও। আর এই ক্লাসে আমি রসায়নের বার্ষিক কোয়া থেকে কি কি জিনিস পড়বো আমি দাগিয়ে দিব। শেষ মুহূর্তে অনেকেই প্রশ্ন করছো যে আমার এই ম্যারাথন ক্লাসটা দেখলেই এনাফ কিনা। হ্যাঁ ভাই, আমি বলতে পারি তুমি যদি আগে পড়াশোনা করে থাকো তাইলে এখন শেষ মুমেন্টে এই ম্যারাথন ক্লাসটা দেখলেই এনাফ, আর কোনো কিছু এক্সট্রা দেখতে হবে না। যাদের কাছে এই বইটা নেয় তার টাইপ লিঙ্ক আমি দিয়ে দিব, তো তোমরা ওই বইটা থেকে দেখে নিবা। অবভিয়াসলি আগে ক্লাসটা দেখবা, ক্লাসের সব কথা মনোযোগ দিয়ে শুনবা। কারণ তোমাদের কিছু সিলি মিস্টেক থাকে, যে আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি আমার পেইড বা ফ্রি ব্যাচে যে পরীক্ষাগুলো নিচ্ছি, ওই পরীক্ষায় তোমাদের কিছু সিলি মিস্টেক গুলো থাকে, এই মিস্টেক গুলো এনালাইসিস করে বা কি কি মিস্টেক তোমরা করো সেই মিস্টেকটাও আমি একটু ডিটেলসে বলবো ক্লাসে। তাই বলবো যে তোমরা হোপফুলি সম্পূর্ণ ক্লাসটা দেখবা। দেখে ওই লিঙ্ক থেকে দেখে ওই লিঙ্ক থেকে যে ফার্স্ট কমেন্টে যে ড্রাইভ লিঙ্কটা দিব, ওই ড্রাইভ লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নিবা। অবভিয়াসলি ওই পিডিএফটা দাগানো না, তো তোমরা একটু দেখে দেখে দাগিয়ে নিবা। আর যাদের কাছে মূল বইটা আছে তারা বইটা নিয়েই ক্লাসটা দেখতে বসে। ঠিক আছে, তো চলো আর বেশি টাইম ওয়েস্ট না করে আমরা ভার্সিটি কোয়ের মাস্টার প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা রসায়ন পাঠ্যবুক কি কি জিনিস পড়বো আমরা একটু দাগিয়ে নেই, বা এটা বলতে পারো রসায়নের ম্যারাথন ক্লাস। তো চলুন আমরা রসায়ন প্রথম পত্র কি কি জিনিস পড়বো সেটা নিয়ে আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল লিখে দেই, আমার চ্যানেল নাম হলো কি লার্ন উইথ বিপ্লব। সো তোমাদের বিপ্লব ভাই, তো যারাই এখন আসো আর কি ট্রেনে আসো, অনেকে জার্নির মধ্যে আসো, তো তোমাদের রসায়ন শেষের দিকে দেওয়ার মূল রিজনটি হইলো কি, যাতে তোমাদের যেহেতু রসায়ন 50% থিওরি 50% ম্যাথমেটিক্যাল পার্ট, তো তোমরা বাসে বসে যে কোনো অবস্থায় বসে এই রসায়নটা রিভাইজ দিতে পারবা। তো চলুন আমরা গুণগত রসায়নে কি কি জিনিস পড়বো এটা একটু অ্যানালাইসিস করে ফেলি। তো গুণগত রসায়নে জাস্ট আমি এখানে এই দেখো তারা এখানে টাইপ 1 টাইপ 2 এগুলাতে 3 স্টার দিছে। আমরা প্রশ্নের মধ্যে গেলে বুঝতে পারবো টাইপ 1 কি টাইপ 2 কি। তো তোমরা একটু কাইন্ডলি এইগুলো একটু মুখস্থ করে ফেলবা, যে একটা ইলেকট্রনের প্রকৃত ভর কত, একটা ইলেকট্রনের প্রকৃত চার্জ কত। এখন দেখো এখানে ইএসইউ এটা হলো সিজিএস ইউনিটের চার্জ, এটা হলো তোমার এসআই ইউনিটের চার্জ। তো এটা একটু মাথায় রাখবা, একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের সিজিএস ইউনিটের চার্জ এবং এসআই ইউনিটের চার্জ। আর চার্জ বিহীন হইলো আমাদের নিউটন। পরমাণু স্থায়ী কণিকার মধ্যে চার্জ বিহীন হইল নিউটন। ঠিক আছে, আর তাদের অবস্থানটা একটু দেখবা এবং প্রকৃত ভরগুলা দেখবা। এখানে ভরগুলা কিন্তু গ্রাম এককে আছে, তাহলে কেজিতে যদি নেই তাহলে এইটার ক্ষেত্রে হবে 10 ইনভার্স 31, আর এইগুলোর ক্ষেত্রে হবে 10 ইনভার্স 27। এটা একটু মাথায় রাখবো যদি আমরা কেজিতে নিই, আর ভ্যালুগুলো সেম থাকবে। ওকে, সো এইগুলো আমরা সবাই জানি আর কি। এরপর একটা পরমাণুর ব্যাস, এটা কিন্তু 10 ইনভার্স 8 সেন্টিমিটার দেওয়া আছে বা 1 অ্যাংস্ট্রম। তারপরে হলো নিউক্লিয়াসের ব্যাস 10 ইনভার্স 12 থেকে 10 ইনভার্স 13 সেন্টিমিটার। এইটা একটু মাথার আবার কোন ইউনিটে আছে, ক্লিয়ার? তো আমরা চলো এখন আমরা কি কি জিনিস পড়বো দেখো। আলফা মোনার চার যথাক্রমে +2, তারপরে A2 এইগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা এই ম্যাথটা দেখো যে হিলিয়ামের প্রথম ও দ্বিতীয় শক্তির পার্থক্য কত। এইখানে দেখো একটা প্রশ্ন তোমরা যে জিনিসটা ভুল করতে পারো সেটা দেখো, এখানে বলে দিছে কিন্তু ইলেকট্রোভোল্ট, কত ইলেকট্রোভোল্ট প্রশ্নের মধ্যে। এই জিনিসটা অনেকেই ভুল করছো আমার পরীক্ষার ক্ষেত্রে, আমি অনেককেই হাইলাইট করে দিছি যে তোমাদের এই যে শক্তির একক বা কাজের একক আমি হাইলাইট করে দেওয়ার পরেও তোমরা এই ভুলটাই করছো। সো এইটা একটু মাথায় রাখবা যে পরীক্ষার হলে কোনো ইউনিট দেওয়া আছে কিনা একটা একটু লক্ষ্য করবা। যেহেতু এখানে ইলেকট্রোভোল্ট দেওয়া আছে, তার মানে তোমাকে মাস বি ইলেকট্রোভোল্টই বের করতে হবে। কারণ এই ক্ষেত্রে তোমাকে ইলেকট্রোভোল্ট বের করার পরে তোমার কে একক না লেখলেও চলবে। যেমন ধরো এইটার আনসার বলছে কি যে 40.8, এখন তুমি জাস্ট 40.8 লিখলেই হবে, তোমাকে এখানে ইলেকট্রোভোল্ট লিখতে হবে না, কারণ তোমাকে ডিনোটেড করেই দিছে তোমার কত ইলেকট্রোভোল্ট হবে সেটা ফাইন্ড আউট করো। যেহেতু তারা ডিনোটেড ইউনিট করেই দিছে তার মানে তুমি যে রেজাল্টটা বের করবা সেটা ওই ইউনিটেরই রেজাল্ট, এটাই ধরে নেওয়া হবে। তখন ধরো তুমি এটাকে যদি জুলে বের করে তুমি জুল লিখে দাও তাইলে কিন্তু আনসার ভুল হবে। ইউনিট লেখা সত্ত্বেও কিন্তু আনসার ভুল হবে, কারণ প্রশ্ন তোমার জুলে চায় না, প্রশ্ন চাইছে ইলেকট্রোভোল্টে। তাহলে হোপফুলি এই প্রশ্নের কাহিনীটা বুঝতে পারছি। তারপরে দেখো কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে এই ধরনের আমাদের কি আসতে পারে, যে থিওরি আসতে পারে। ঠিক আছে, তারপরে দেখো এখানে যে সোডিয়াম পরমাণুর ভর কত, সোডিয়াম পরমাণুর ভর কত। তো সোডিয়াম পরমাণুর ভর আমরা কিভাবে বের করবো দেখো। সোডিয়ামের ক্ষেত্রে তার কত, 23, তার তোমার ভর সংখ্যা হলো 23।
দেন এখান থেকে তুমি বের করবা যে 1.66 ইন্টু 10^24। ঠিক আছে। আচ্ছা, ওই জন্য 1 mu দ্বারা আছে। তারপরে আমরা দেখবো এখানে ডিউটেরন হলো কোন ধরনের কণিকা, এটা চাইছে। ডিউটেরন হলো আমাদের কম্পোজিট কণিকা। আমাদের কম্পোজিট কণিকা দুইটা, একটা হলো আলফা আর একটা হলো ডিউটেরন। ঠিক আছে। তারপর আলফা এর সংকেত এটা তো গেল। যেমন 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার যদি বলে, তাহলে 10^10 মিটার। এগুলো আমরা একটু জানি। তারপরে আসো আইসো বার বলতে কি বোঝায়, আইসো টোন বলতে কি বোঝায়, এইভাবে দিতে পারে যে নিউটন এইগুলা পরস্পর কি, পরস্পর আইসো টোন। তারপরে M3 এর ইলেকট্রন আছে এতটি, তার পারমাণবিক সংখ্যা কত, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো M3+ এর ইলেকট্রন সংখ্যা হইলো কত, 23টি। এইটা বলছে কি M3+ এর ইলেকট্রন সংখ্যা। এখন তোমাকে বলছে এম এর তার পারমাণবিক সংখ্যা কত, এইটা একটু মাথায় রাখা। তাহলে দেখো 3+ মানে কি, তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। এখন কয় টাকা ইলেকট্রন ঘাটতি আছে, তোমার 3টে ইলেকট্রন কাটতে আছে। তার মানে তার ইলেকট্রন কয়টা আছে, যদি নিরপেক্ষ হইতে চায় তাহলে তার 3টে ইলেকট্রন পূরণ করতে হবে। তার মানে তার এখন ইলেকট্রন দেওয়া আছে 23টা। তাহলে 23-এর সাথে তুমি 3 যোগ করো, তাইলে হইলো 26। তাহলে তার নিরপেক্ষ পরমাণু ইলেকট্রন সংখ্যা হলো 26। আমরা জানি কি নিরপেক্ষ পরমাণুর ইলেকট্রন সংখ্যা যা, তার প্রোটন সংখ্যা সেম। আর প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, দ্যাটস ওয়াই তার পারমাণবিক সংখ্যা হইলো 26। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি সবাই। তারপরে আইসো বাড়িটা তো দাগিয়ে দিছি। এই দেখো এই কেসটা তোমাদের সেকের প্রিভিয়াস ইয়ারে আসছিল। প্রিভিয়াস মেবি 23-24, না হয় 20-21। যারা সলভ ক্লাস দেখছো তাইরাই বলতে পারবে এটা কোন ইয়েতে আসছিল। মেবি 23-24-এই মেবি আসছিল। তাই এ কোনো তোমার অ্যালুমিনিয়াম, সরি সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রোক্সাইড এর মধ্যে বিদ্যমান নিউটনের সংখ্যা কত। তার মানে এখানে নিউটনের সংখ্যা দিছে, তোমাকে এখানে প্রোটনের সংখ্যাও বলতে পারে, তোমাকে এখানে ইলেকট্রনের সংখ্যাও বলতে পারে। সো দেখি আমরা এটার তারা হিসাব কিভাবে করছে। নিউটন বলছে, তার মানে আমরা সোডিয়ামের ক্ষেত্রে জানি কি সোডিয়ামের নিউটন কত। সোডিয়ামের নিউটন হইল 12। সোডিয়ামের একটা সোডিয়ামের নিউটন হইল 12। অ্যালুমিনিয়ামের নিউটন কত, অ্যালুমিনিয়ামের নিউটন হইল তোমার 27 থেকে তোমার 13, 14। তারপরে হইল অক্সিজেনের নিউটন কত, অক্সিজেনের নিউটন সংখ্যা 8। এবং হাইড্রোজেনের কোনো নিউটন নাই, হাইড্রোজেনের কোনো নিউটন নাই। এখন দেখো সোডিয়াম, তার মানে এখন হিসাব যদি করি একটা সোডিয়াম আছে, তার মানে তোমার নিউটন সংখ্যা হলো 12। আচ্ছা, একটা সোডিয়ামের নিউটন সংখ্যা বসাইছে। এখন তো অ্যালুমিনিয়ামও একটা আছে, তার মানে বসাইছে 14। অক্সিজেন আছে কয়টা, OH4, তার মানে অক্সিজেন আছে 4টা। তার মানে 4 ইন্টু তোমার কি হবে, 8 ইন্টু 4 হবে। তারা এখানে প্লাস দিয়ে লিখছে, তুমি চাইলে আলাদা করে লিখতে পারতা, যে তোমার হিসাবের মতো 8 ইন্টু 4। আর অক্সিজেনের তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে কত, 0, তাহলে 0 ইন্টু 6। তারা এখানে 8+0 একসাথে করে ফেলতে আর কি, তুমি চাইলে একসাথেও করতে পারো, তুমি চাইলে ভাঙ্গে ভেঙ্গেও করতে পারো। তাহলে এইটা হলো তোমার নিউটনের সংখ্যা। সেম কেস তোমাকে এখন বলতে পারে যে প্রোটন সংখ্যা কত। তার মানে হুপফুলি পারবো আমরা যদি এইটা বুঝে থাকি আর কি। তারপরে দেখো তোমরা এইটা দেখতে পারো যে একটা ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা কত, এইটা আমরা 9-10-এর কেস। তার মানে এই গেল আমাদের ইয়েতে। তারপরে আসি এই যে কোয়ান্টাম সংখ্যা দেন কাহিনীগুলো। কোয়ান্টাম সংখ্যা, অ্যালুমিনিয়ামের 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট লেখো। এবার কোয়ান্টাম সংখ্যার সেট আসতে পারে যে কোনো একটা ইয়ার কেসের ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের 3 বা 3p উপশক্তি স্তর অরবিটাল কয়টি, অরবিটাল সংখ্যা। তারপরে 4D, এই যে 4D এর সঠিক তোমার কি বলছে কোয়ান্টাম সংখ্যা, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ইলেকট্রন বলে নাই। তার মানে 4D তে যেটা ইলেকট্রন আছে তোমার, এখানে কিন্তু তারা যে জিনিসটা দিচ্ছে তারা এইটা তুমি যদি দাও তাহলে তোমার আনসার ভুল হবে। কি জন্য ভুল হবে আমি বলে দেই। তারা এটা অপশনে বিক্রি দিয়েছে, বাট তোমার অপশন নয়। তোমাকে বলছে ধরো 4D এর জন্য, 4D অরবিটালের জন্য তোমার 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখো, তাহলে তোমার এখানে অ্যাকচুয়াল আনসার হবে 1 n = 4। L = d এর ক্ষেত্রে এল এর মান কত হয়, এল এর মান হয় আমাদের 2। তারপর এম এর মান এখানে তোমাকে কিন্তু নির্দিষ্ট ইলেকট্রন বলে না, তার মানে এম এর মান নিতে হবে তোমার +-2, +-1, 0। আর এস এর মান তোমার হবে কত, +-1/2। বুঝতে পারছি, এস এর মান হবে তোমার +-1/2। এই হইলো তোমার 4D এর 4টা কোয়ান্টাম সংখ্যার সেট। বুঝতে পারছি তো, প্রশ্নটা বুঝবা যে কোন প্রশ্ন কিভাবে আসছে আর কি। আচ্ছা, তারপরে হইলো এইটা যে একটি মৌলের প্রধান শক্তি স্তরে এন এর মান হতো, তার মানে তার অরবিটাল সংখ্যা কত। তাহলে আমরা জানি যদি প্রধান শক্তি স্তর সংখ্যা n হয়, তাহলে অরবিটাল সংখ্যার ফর্মুলা হইলো n²। এবং ইলেকট্রন সংখ্যার ফর্মুলা হইলো 2n²। এটা একটু মাথায় রাখবা। তারপরে আমরা আসি যে আবহাওয়া নীতিতে যদি যাই। এই দেখো ফসফরাসের সঠিক ইলেকট্রন বিন্যাস, এইভাবে যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস দিতে পারে, বা ফেরাসের ইলেকট্রন বিন্যাস দিতে পারে। তো একটু জিনিস মাথায় রাখবা, ফেরাসের ক্ষেত্রে ফেরাস যে 2+, এইটার ক্ষেত্রে কি হয়, আমরা জানি আয়রনের কত, আয়রনের যদি আমরা এইটা হিসাব করি তাহলে এইখানে শেষে আসলে 4s2 হবে। আর যা আছে তাই।
এখন দেখো ফেরাস যেহেতু বলছে, আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে বহিস্থ স্তর থেকে, তার মানে ইলেকট্রনটা এই স্তরটা খালি হয়ে গেছে, তার মানে আনসারটা হইলো এটা। হোপফুলি এটা বুঝাইতে পারছি। আচ্ছা, তারপরে যোজ্যতা ইলেকট্রন বিন্যাস। এখন দেখো যোজ্যতা ইলেকট্রন বিন্যাসও দিতে পারে। এখন যোজ্যতা ইলেকট্রন বিন্যাস বলতে কি বুঝাইছে? শেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এখন দেখো 3D এবং 4s এই দুইটার ক্ষেত্রে টার্মটাকে আমরা নর্মালি যোজ্যতা স্তরেই ধরা হয় আর কি। এই দেখো PH4 এ কতটি ইলেকট্রন আছে, ওই প্রথম যে সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রোক্সাইডের ফর্মুলার মতোই আর কি। সো এই জিনিসটা একটু দেখবা যে কয়টা ইলেকট্রন আছে, হোপফুলি এটা পারবা তোমরা এখন। তারপরে বলছে কি ও যুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, ফেরিকের মধ্যে ও যুগ্ম ইলেকট্রন সংখ্যা কত। ও যুগ্ম ইলেকট্রন সংখ্যা দ্যাটস মিন কি বিজুর ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ হুন্ডের নীতিতে বা বক্স নীতিতে তোমাদের এটা সলভ করতে হবে। তারপরে দেখো জিএসটি যে 2020-21 আসছে, এক্স এবং ওয়াই পরমাণুদের সর্ববহিস্থ স্তরে আহ বহিস্থ স্তরে কি যথাক্রমে 3টি ও 6টি ইলেকট্রন আছে। এক্স ও ওয়াই দিয়ে গঠিত যৌগের সংকেত লিখো, এক্স ও ওয়াই দিয়ে গঠিত যৌগের সংকেত লিখো। তাহলে সেটা আমরা কিভাবে করবো? খুবই সহজ সে জিনিসটা। সেটা তোমরা যেভাবে করতে পারো সেটা হইলো, ধরো এক্স এর ইলেকট্রন সংখ্যা 3টে এবং ওয়াই এর ইলেকট্রন সংখ্যা কয়টা আমাদের? 6টা। তাহলে গঠিত যৌগের সংকেত হবে যে তাদের তুমি যদি কমিউনিকেশন করে নাও, তাদের রেশিওটা হবে এক্স এর জিওনি হবে 3 এবং ওয়াই এর জিওনি হবে 2। কি জন্য? ওয়াই এর যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন আছে না, সর্বোচ্চ 6টি ইলেকট্রন আছে, তার মানে সে টেক করতে পারবে কয়টা, মানে গ্রহণ করতে পারবে কয়টা, 2টা ইলেকট্রন। এবং আমাদের কি এর যে এক্স এর যে আছে কয়টা, আমাদের 3টে আছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করতে পারবে 3টা। তার মানে X3Y2 এ গ্রহণ করতে পারবে 2টা। ওকে। তারপরে নাইট্রেট আয়নে তোমার কি, এই যে এইটা 16 নম্বর, নাইট্রেট আয়নে তোমার কি আছে, যে এনায়নে কয়টি ইলেকট্রন আছে এটা দেখবা। কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস, কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস দেখবা। থায়োসালফেটের ইলেকট্রন সংখ্যা কত? তারপরে এইভাবে আচ্ছা শক্তি বৃদ্ধির ফর্মুলা লাগবে না। তারপরে দেখো এখানে দিছে কি RH রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। তার মানে বামার সিরিজ বলছে, তার মানে N1 এর মান হইলো আমাদের 2। আর দ্বিতীয় লাইন বলছে, তার মানে আমরা যদি N1 এর মান জানি, যত লাইন বলবে তার সাথে তত যোগ করে দিবা, তাহলে 2 + 2 দ্যাটস ওয়াই 4। তাহলে N2 এর মান হইলো আমাদের 4। তাহলে এটা হইলো 16 বাই কত। আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকের মান। তারপরে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? MRI। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে এত, তাহলে আমাদের তরঙ্গ সংখ্যা কত? তাহলে তরঙ্গ সংখ্যা আমরা কিভাবে বের করি? এই যে তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা জানি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশি হলো আমাদের তরঙ্গ সংখ্যা, বা তরঙ্গ সংখ্যা সমান আমরা লিখতে পারি কি 1/λ। আমরা তরঙ্গ দৈর্ঘ্য হবে 1/λ। তারপরে হাইড্রোজেন চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 8। তারপরে হইলো 20, এইখানে দেবা হাইড্রোজেন পরমাণুতে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে এত, এই কক্ষপথে ইলেকট্রনের তোমার কি বলছে গতিবেগ কত মিটার/সেকেন্ড। তারপরে আমরা আসি তরঙ্গ সংখ্যা তো একবার বলছি। তারপরে এইখানে দেখার মতো কোনো কিছুই নেই। তারপরে দ্রাব্যতা, এই যে এই ম্যাপটা দেবা, দ্রাব্যতার এই ম্যাপটা দেবা। তারপরে হইলো কত মূল পার, এইখানে দেয়া আছে তোমার সম্পৃক্ত দ্রবণে এত গ্রাম দ্রবীভূত আছে, এর দ্রাব্যতা কত। তো হিসাবে এটাকে তুমি লিটারে নাও, ভাগ করে দাও, তাইলে অ্যান্সার শেষ। অর্থাৎ 200 এখানে বলছে কিন্তু গ্রাম/লিটারে বের করার জন্য, তাহলে 200-কে তুমি 0.75 করলে যেটা আসবে সেটাই হলো তোমার আনসার। তারপরে আসি আমাদের এইটা, দ্রাব্যতা গুণফল দেওয়া আছে ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত। তো এইটা আমরা বের করে ফেলবো দ্রাব্যতা গুণফল দিয়ে। তারপর পদক্ষেপের শর্ত, আয়নিক গুণফল এবং ইয়ের গুণফলের মধ্যে পদক্ষেপের শর্ত, কত গ্রাম লবণ আছে। আচ্ছা, এরপরে এইটা যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক দেওয়া আছে তো, দ্রবণের পিএইচ এত হলে ম্যাগনেসিয়ামের তোমার কত ঘনমাত্রা কত, এটা ফাইন্ড আউট করবা। যখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখন দ্রবণের পিএইচ দেওয়া আছে, তার মানে এখান থেকে তুমি পিওএইচ বের করে ফেলো।
তাহলে পিএইচ যদি হয় 10 তাহলে পিওইচ হবে আমাদের 4, কারণ 14 - 10 করলে কিন্তু আমরা রেজাল্টটা পাবো কত, 4। তাইলে এখন এইটা পাইছো, তাহলে হাইড্রোক্সাইড আয়নের তুমি ঘনমাত্রা কত পাবা? হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে 10^4। কিভাবে 10^4 আসছে এখন এই লাস্ট মোমেন্টে এসে তোমরা প্রশ্ন করো না যে কিভাবে 10^4 আসছে। হোপফুলি যারা পড়াশোনাতে আসো, আমার কাছে আমার বিশ্বাস যে 10^4 কিভাবে আসছে তোমরা সবাই জানো। তাহলে তুমি কি পাইছো? হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পেয়ে গেছো, আর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। তার মানে তুমি দেখো এইখানে তুমি পাইছো কি, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পাইছো। তাইলে তুমি এখন পিওএইচ পেয়ে গেছো, তাইলে তুমি এখন রেজাল্টটা ধরো তোমার জিনিসটা এইভাবে করতে পারো যে right, আমরা ম্যাগনেসিয়াম আয়নের 2+, আর হাইড্রোক্সাইড আয়নের এইটা সমান আমরা জানি কি কেএসপি। তাহলে এইটার ভ্যালু তো দেয়া আছে কত, 10^4 এইটা, আর কেএসপির মানও দেওয়া আছে। তাহলে এইটাকে তুমি ডিভাইডেড করলেই তুমি যে জিনিসটা পাবে সেটাই হইলো আমাদের ম্যাগনেসিয়াম আয়নের তোমার কি ঘনমাত্রা। ওকে। ওকে, তারপরে এই ম্যাথটা দেবা, 5টা দেওয়া আছে, 5টা আয়ন উৎপন্ন করে এই ধরনের সংকেত দেয়া থাকলে আর কি। এইটা যারা আমাদের ওই যে গুণগত রসায়নের যে ক্লাস দিচ্ছিলাম সেখানে আমি তোমাদের একটা ছন্দ দিয়ে পড়িয়েছিলাম যে আমার উপরে আমি, তোমার উপরে তুমি, তার উপরে আমি প্লাস তুমি। তোমরা যদি দেখে থাকো ওই ক্লাসটা তাহলে এই ছন্দটা মনে আছে এবং এই প্রশ্নটা রিলেটেড করতে পারবা আর কি তোমরা। আচ্ছা, তারপরে এই যে শিক্ষা পরীক্ষায় দেখে নিবা যে এইখানে ইম্পর্টেন্ট হইলো তোমার সোডিয়াম আয়ন কোন ধরনের বর্ণ দেয়, ক্যালসিয়াম আয়ন কোন ধরনের বর্ণ দেয়, তারপরে হইলো তোমার লিথিয়াম লাগবে না, সিজিয়ামও লাগবে না। এই দুইটা দেখলেই হবে কোন ধরনের বর্ণ দেয় আর কি শিক্ষা পরীক্ষায়। তারপরে এই দেখো সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোন ধরনের আমরা ব্যবহার করি, সেটা হলো পটাশিয়াম পাইরো অ্যান্টি মুভমেন্ট। এটার সংকেত দেয় বা পটাশিয়াম পাইরো অ্যান্টি মুভমেন্টের সংকেত কি। তারপরে হইলো আমাদের কি, এই যে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোন ধরনের দ্রবণ আমরা ব্যবহার করি, সেটা মাথায় রাখবা, সেটা হলো নেসলার বিকারক। নেসলার বিকারক, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা নেসলার বিকারক ব্যবহার করি। ঠিক আছে। তো এই হইলো আর কি বিষয়। কপার আয়ন শনাক্তকরণের জন্য আমরা এটা ব্যবহার করি না। এই যেমন ধরো শিক্ষা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ প্রদর্শন করে, একটু আগেই বলছিলাম শিক্ষা পরীক্ষায় আমরা জানি কি সোডিয়াম আয়ন সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। সোডিয়াম আয়ন এর বাদে কপার কোন রং দেয়, আচ্ছা এইগুলা লাগবে। ফিউশন ফিউশন, নিউক্লিয়ার বিক্রিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার বিক্রিয়া থেকে 1 মার্কস থাকতে পারে আমার বিশ্বাস। সো এইখানে এই 14 নংটা দেখতে পারো, 3 নংটা দেখতে পারো, 14 নংটা দেখতে পারো, তারপরে এই যে 5 নংটা দেখতে পারো। তাহলে 3 4 5, 3 4 5 দেখলেই হবে, আর লাগবে না আপাতত। এই ছিল আমাদের ওভারঅল গুণগত রসায়ন থেকে কি কি জিনিস আসতে পারে এইটার একটু আইডিয়া। তারপরে আচ্ছা, তারপরে আমরা আসি এখন কি, যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এইখান থেকে কি আসতে পারে। আচ্ছা, গুণগত রসায়নে আরেকটা জিনিস কিছু সিলি মিস্টেক হয়েছে, সেটা যদি আবার আমি একটু রিপিট করি, সেটা হইলো তোমার যে এই যে এই সূত্রটা, এই সূত্রটাতে দেখো 1/λ আমরা দেন বর্ণালীর যে তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য বের করি এই ফর্মুলা দ্বারা, এই ফর্মুলাতে একটা একটু গ্যাপ আছে। এই গ্যাপটা হয়তো বা অনেকেই ধরতে পারে নাই। এইখানে যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা শুধুমাত্র হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর জন্য। এখন যদি এটা হাইড্রোজেন না হয়, অন্য কোনো পরমাণু হয়, লাইক দ্যাট তোমার লিথিয়াম ইলিয়াম যাই হোক, অন্য কোনো অক্সিজেন যাই হোক, তাহলে সেটার ক্ষেত্রে নিউ বার সমান তুমি যে জিনিসটা লিখতে পারো সেটা হইলো আমাদের RH, তারপরে হইলো Z², তারপরে যা আছে 1/n², n2 স্টার। ঠিক আছে। এই জেডটা কি ডিনোট করে, এই জেডটা ডিনোট করে যে পরমাণুর বর্ণালীর কথা বলছো ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা, ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। বুঝাইতে পারছি? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, কারণ এই জিনিসটা অনেকেই ভুল করো আর কি, আমার পরীক্ষাতে অনেকে ভুল করছো, এই জন্যই তোমাদের এই জিনিসটা বলা। হোপফুলি আসলে আশা করি আমরা এই কথাটা বুঝতে পারছি সবাই। তাইলে আমাদের এখন হইলো গুণগত রসায়নের সমাপ্তি। ঠিক আছে, তাহলে আমরা গুণগত রসায়ন শেষ করলাম। এখন চলো আমরা দেখবো যে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্মতে আমরা অনেকেই জানি যে এখানে কি নেই, কোনো ম্যাথ নাই। আই এম এক্সট্রিমলি সরি, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে। তো আমরা লোডশেডিং এর পরে এখন চলো আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মটাকে শুরু করবো।
তাইলে এখন আমরা শুরু করি মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। সো এইটা আমরা সকলেই জানি যে এটা হলো আমাদের থিওরিটিক্যাল, এখানে কোনো ম্যাথমেটিক্যাল পার্ট নাই। এখান থেকে যা আসবে সব থিওরি আসবে। তো দেখি আমরা এখানের থিওরির মধ্যে কি কি জিনিস পড়তে পারি। এখানের থিওরির মধ্যে যে জিনিসগুলো পড়তে পারি সেটা একটু মাথায় রাখবা, যে কিছু জিনিস আছে, যেমন ধরো ক্ষার ধাতু রিজেন, ক্ষার ধাতু বলো বা মিথ্যার ধাতু বলো, এগুলার যে শেষ তুমি এখানে দেখতে পারো যে ক্ষার মিথ্যার ধাতু তোমার সাধারণ ইলেকট্রন বিন্যাস, ক্ষার ধাতু সাধারণ ইলেকট্রন বিন্যাস, হ্যালোজেনের সাধারণ ইলেকট্রন বিন্যাস, তারপরে হলো অবস্থান্তর মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখতে পারো। তারপরে তাদের সংখ্যা কত এইগুলো একটু দেখতে পারো। বা যাই হোক, কিছুটা ব্রেকডাউন করছে আবারও লোডশেডিং এর কারণে। তো যাই হোক, আমরা এখন আবার, আমি এখন মোবাইল ডাটা দিয়ে প্রবেশ করছি তোমাদের এই লাস্ট ভিউ সাজেশন দেওয়ার জন্য আর কি। সো আশা করি এখন আমরা দিতে পারবো। তো এখন দেখি আমাদের কি বলছে, যে এইখানে কি বলছে, এই যে প্রথম ট্রানজিশন, আমরা যদি দেখি এই ম্যাথটা আমরা দেখবো যে প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ইলেকট্রন হতে 3+ আর এর 5টি ইলেকট্রন 3D আপসেলে হয়, M+R কি হতে পারে। সো এই প্রশ্নটা আমরা একটু দেখবো, এই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 আসছে। তো এইটা গেল আমাদের। তারপরে এইখান থেকে যে জিনিসটা ভূস্তরে বিদ্যমান অক্সিজেন পর্যন্ত কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থা, এখানে দিতে পারে কক্ষ তাপমাত্রায় কোনটি তোমার ইয়ে থাকে, তরল অবস্থা থাকে। এটা আমরা নর্মালি জানি যে মার্কারি সবচেয়ে ভারী, আচ্ছা সবচেয়ে ভারী লাগতো না। তারপরে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাসটি কত। তারপর মুদ্রায়িত বলা হয় কোন গ্রুপের মৌলসমূহকে। তারপরে এই ধরনের একটা ইলেকট্রোমিনার দিয়ে দিতে পারে, সেটা কোন শ্রেণীভুক্ত বা তার পর্যায় কত, এই টাইপের প্রশ্ন করতে পারে। তো সেটা একটু দেখবা। আচ্ছা, কারেন্টে যাচ্ছে আসছে আসছে আর কি। সো আমাকে একটা সময় সাদা দেখা যায়, একটা সময় ব্ল্যাক দেখা যায়। সো আশা করি যে তোমরা বুঝে নিবা। এখন আবার লোডশেডিং হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সেটা ডাজন্ট ম্যাটার, তোমাদের এখন ক্লাস কন্টিনিউ হবে। তো বুঝতে পারলাম আমাদের এই যে পর্যাবৃত্ত গতির এই যে টপিকস গুলো বললাম। এখন চলো আমরা পরের যে পর্যাবৃত্ত গতির আরো যে আছে এর, এই দেখো, তোমাকে বলছে কি স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, কারণ এর সুস্থিত অরবিটালে তোমার এইখানে তোমাকে 2-3টা মৌল দিয়ে দিতে পারে, যেমন স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, তারপরে কপার, এইভাবে দিয়ে বলতে পারে নিচের কোনটি অবস্থান্তর মৌল বা নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়, এইভাবে দিতে পারে। তো একটা জিনিস মাথায় রাখবা, জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম এই দুইটা কিন্তু অবস্থান্তর মৌল নয়, বাট কপার হইলো আমাদের অবস্থান্তর মৌল। ঠিক আছে। তারপরে তোমার এই মুভমেন্টে লাগবে না, এত মুভমেন্ট কত কি উৎপন্ন হবে, নীল বিট ফুয়েল, এটাও লাগবে না এখান থেকে। তারপরে কোনটি অবস্থান্তর মৌল, এইখানে এই ধরো তোমাকে 4টা অপশনই দিয়ে দিতে পারে, এই 4টা অপশন দিয়ে বলতে পারে নিচের কোনটি অবস্থান্তর মৌল। আচ্ছা, তারপরে এস ব্লক, এই জানি এইটাই আমি খুঁজছিলাম, যে এস ব্লক মৌল সংখ্যা কত। তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে এস ব্লক মৌল সংখ্যা কত, পি ব্লক মৌল সংখ্যা কত, তারপরে তোমার ডি ব্লক মৌল সংখ্যা কত, এফ ব্লক মৌল সংখ্যা কত। তো এস ব্লক মৌল সংখ্যা কত আমাদের 14। ঠিক আছে। তারপরে তোমার পি ব্লক মৌল হইলো আমাদের 36টি, ডি ব্লক মৌল হইলো আমাদের কয়টি, যে 41টি খুব সম্ভবত। আর আমাদের এফ ব্লক মৌল হইলো 27টি। ঠিক আছে। তো এই হইলো আর কি বিষয়। আচ্ছা, তারপরে তোমাকে এফ ব্লক মৌল কতটি, এই দেখো এফ ব্লক মৌল হইলো আমাদের 27টি, একটু আগে আমি বলছিলাম এফ ব্লক মৌল আমাদের 27টি। ঠিক আছে। তো এই গেল আর কি বিষয়। তারপরে এইখান থেকে ইম্পর্টেন্ট হইলো তোমার সংকরীকরণ আর কি। তারপরে এইখানে দেখো কোনটি ইলেকট্রন আসক্তি বেশি, তোমাকে এইভাবে না দিয়ে তোমাকে দিয়ে দিতে পারে হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম লিখো, হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম, আসক্তির ক্রম। সো আমরা এখানে জানি যে হ্যালোজেনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রমের মধ্যে ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম, আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়, হ্রাস পায়। বাট তোমার তাইলে এইখানে ক্লোরিন এবং ফ্লুরিনের ক্ষেত্রে তোমার কি উল্টা ঘটনা ঘটে। এই যে এইখানে তোমার ডিরেক্ট দিয়ে দিছে যে হ্যালোজেন সময়ের ইলেকট্রন আসক্তি যে ক্রমটা দিয়ে দিছে, সেটাই তোমরা থাকবে আর কি। ওকে। তারপরে আমরা যদি দেখি তড়িৎ ঋণাত্মকতার ক্রম, এই যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম কার্বন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে এটা দেখতে পারো মৌলগুলো। আর তারপরে যদি আমরা দেখি ইলেকট্রন আসক্তির ক্রম, তো অলরেডি আমি বলেই ফেলছি। আয়নিক ব্যাসার্ধের ক্রম বা এই যে এই ধরনের তড়িৎ ঋণাত্মকতার ক্রম দিতে পারে।
সেম প্রশ্ন টাইপ দিতে পারে আর কি। তারপরে যদি আমরা আসি এইখান থেকে, তারপরে পর্যায়সারণী কোন সর্বাপেক্ষা বেশি, এই প্রশ্নটা করতে পারে যে পর্যায়সারণী কোন গ্রুপের মৌলসমূহে ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা বেশি, সেটা হলো হ্যালোজেনের। তারপরে আয়নীকরণ বিভবের ক্রম দিতে পারে, আমরা পরেই মনে হয় আয়নীকরণ বিভব আছে অক্সাইড ধর্ম, কোনটি উভধর্মী, লাফিং গ্যাসের সংকেত। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড কোন ধরনের আর কি অক্সাইড, সেটা হলো উভধর্মী আর কি, অ্যালুমিনিয়াম অক্সাইড। ওকে। তারপরে তোমার এইখান থেকে যে জিনিসটা দিতে পারে, বন্ধন থেকে আর কি, বন্ধন থেকে যে জিনিসটা দিতে পারে, এই যে যৌগটিতে সন্নিবেশ বন্ধন করি, সেটা খুব সহজেই তুমি বের করতে পারো। যেমন পার অক্সে পানি আছে দুইটা, আর তোমার অ্যামোনিয়া আছে হইলো চারটা, তার মানে 2 + 4 মানে 6টি। সেটা এমনিতে হিসাব করতে হয় না, এইভাবে হিসাব করলেই হয়ে যায়। তারপরে এই যে পাই পাই অধিক্রমণের মধ্যে এই যে তোমাকে জৈব যৌগের সাথে বলছিলাম, জৈব যৌগের সাথে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে কত। তো এই ইজেন 1 বিউটিন 3 আইন এর পাই বন্ধন এবং সিগমা বন্ধনের সংখ্যা কত, এই প্রশ্নটা দেখবা। এই দেখো জৈব যৌগের এগেইন আরেকটা জৈব যৌগের পাই বন্ধন এবং সিগমা বন্ধনের সংখ্যা কত। তারপরে এই যে তোমাদের কি সংকরীকরণ বের করার ফর্মুলা কি, ট্রিক্স সংকরীকরণ। ঠিক আছে, সংকরীকরণের ট্রিক্স এরকম হবে না। এখানে একটা কথা বলে দিছে দেখো, sp_d3 বা d3sp একরকম না। জটিল যৌগ ব্যতীত কখনোই কি বসে না, আগে ডি আগে বসে না। যদি জটিল যৌগ হয় তাহলেই তুমি ডি আগে বসাবা, আর আদারওয়াইজ তুমি ডি আগে বসাতে পারবে না। যেমন ধরো তোমার আসলো sp3d², ঠিক আছে, যেখানে তোমার ইয়ে আসলো কত, 6 আসলো, তোমার এই যে এই সূত্রে অ্যাপ্লাই করে তোমার এক্স এর ভ্যালু আসলো 6, তাহলে তুমি লিখতে পারো sp3d² বা d²sp3 লিখতে পারো। এখন যদি জটিল যৌগ হয় তাহলে তুমি d²sp3 লিখবা, আর জটিল যৌগ ছাড়া নর্মাল যদি কোনো যৌগ হয় তাহলে সেটা লিখবা sp3d²। বুঝাইতে পারছি আশা করি এতটুকু। তারপরে আমরা এখান থেকে যদি দেখি আমরা, তাইলে আমরা এখান থেকে কি দেখতে পারি, এই দেখো এইখানে কিন্তু তোমার কোণগুলা দেওয়া আছে, যে sp3 অরবিটাল হলে বন্ধন কোণ, বন্ধন কোণ থেকে আসতে পারে একটা, যে বন্ধন কোণ কত, এইভাবে আসবে না। এই যেমন অ্যামোনিয়া, এখানে সবগুলাই কিন্তু sp3 না। তোমার এই দেখো, তোমার মিথেন এবং কার্বন টেট্রাক্লোরাইড sp3 যার বন্ধন কোণ হইলো 109°28', অ্যামোনিয়া sp3 যার বন্ধন কোণ হইলো 160°, পানি হইলো তোমার sp3 যার বন্ধন কোণ হইলো 104°, 104.5°। তাদের মূল কারণ কি, তাদের মূল কারণ হইলো মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ। ঠিক আছে, মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ, মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ, মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ। আচ্ছা, তারপরে হইলো এই যে জ্যামিতিক আকৃতি P5, জ্যামিতিক আকৃতি, সেটা দেখবা। sp3 এ কার্বনের যে বন্ধন গঠিত হয় কয়টি কার্বন, মানে sp2 এর ক্ষেত্রে তোমার কার্বন কার্বন কয়টি বন্ধন গঠিত হয়, সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা, এটা একটু দেখবা sp2 এর ক্ষেত্রে। গ্রাফাইটে কোন ধরনের বন্ধন বিদ্যমান। তারপরে হাইব্রিডাইজেশন তো গেল। এই দেখো এটার বন্ধন কোণ কত, হাইড্রোজেন সালফাইড, এটা হলো 92.1°। তার মূল কারণ হলো সালফাইডের আকার বড়। তারপরে মিথেনের পূর্ণ দহনে কার্বনের সংকরায়নের কি পরিবর্তন ঘটে, তাহলে মিথেনের যদি তুমি পূর্ণ দহন করো, পূর্ণ দহন মানে অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া, বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান, কার্বন ডাই অক্সাইডের মধ্যে আমরা জানি কি sp বন্ধন বিদ্যমান। কারণ এইটাতে তোমার মনে হইতে পারে দ্বিবন্ধন আছে এর জন্য sp2, না স্যার দ্বিবন্ধন তাহলে sp2 না। কারণ কার্বন ডাই অক্সাইডের গঠন হলো সরলরৈখিক, সরলরৈখিক কি রকম, এই যে এই হলো সরলরৈখিক, এর জন্য সেটা হলো sp। আর মিথেনের মধ্যে কোন ধরনের আছে sp3, তার মানে কার্বনটা কি কনভার্ট হয়েছে sp3 থেকে sp তে কনভার্ট হয়েছে। এই দেখো কার্বন গুলো সংকরণ, কোন ধরনের সংকরণ বিদ্যমান। তারপরে sp2 এর বন্ধন কোণ আগেই আমি চার্টেই বলে দিচ্ছি, এইটা দেখবা sp2 এর বন্ধন কোণ, sp3 এর বন্ধন কোণ, sp এর বন্ধন কোণ।
তারপরে কোন ধরনের সংকরীকরণ বিদ্যমান? তারপরে আসি জটিল যৌগ। জটিল যৌগের নামকরণের মধ্যে খুব বেশি দেখতে হবে না। যেমন এটার জারণ, এখন দেখো এখান থেকে আসতে পারে জারণ সংখ্যা নির্ণয়, জটিল যৌগ থেকে আসতে পারে জারণ সংখ্যা নির্ণয়। তারপরে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম বা ব্লিচিং পাউডার সংকেতও আসতে পারে। ঠিক আছে, এই যে জারণ সংখ্যা নির্ণয়। তারপরে আসো পোলারায়ন পোলারিটি। এখান থেকে যে জিনিসটা আসতে পারে সেটা যদি দেখি আমরা, যে পানিতে দ্রাব্যতার ক্রম আর কি, এই যে এইটা দেখতে পারি। সিলভার হ্যালাইডের তোমার কি পানিতে দ্রাব্যতার ক্রম বা দ্রবণীয়তার ক্রম তুমি দেখতে পারো। তারপর হাইড্রোলিক অ্যাসিডের তীব্রতার ক্রম, হাইড্রোলিক অ্যাসিডের তীব্রতার ক্রম। হাইড্রোলিক এর মধ্যে হাইড্রোজেন বন্ধন, প্রাই বন্ধন, এগুলোর মধ্যে বরফে কি কি বন্ধন বিদ্যমান? বরফের মধ্যে আমরা জানি কি সমজীবী বন্ধন, এবং কি বিদ্যমান আমাদের হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। তারপরে একটি পানির অণুতে সর্বোচ্চ কয়টি হাইড্রোজেন বন্ধন থাকতে পারে? 4টি। এবং একটি বরফের অণুতে সর্বোচ্চ 2টা হাইড্রোজেন বন্ধন থাকে। এখান থেকে দেখবা চায়না ক্লের সংকেত, চায়না ক্লের সংকেত। তারপরে দেখবা ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস। তারপরে দেখবা ব্লু ভিট্রিয়াল, হোয়াইট ভিট্রিয়াল, সাদা ভিট্রিয়াল। তারপরে দেখবা প্রডিউসার গ্যাস, প্রডিউসার গ্যাস। তারপরে কোনটিকে নিরবঘাতক বলা হয়? এটা আমরা জানি কার্বন মনোক্সাইড। তারপরে গ্যালেনা, কোন ধাতুর আকরিক? গ্যালেনা হইলো আমাদের লেড ধাতুর আকরিক। তারপরে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত। এইগুলো আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে আমরা কি কি জিনিস করতে পারি। এখন আসো আমাদের রাসায়নিক পরিবর্তন। আমাদের কেমিস্ট্রিতে জৈব যৌগের যে এরকম ইম্পর্টেন্ট সেকেন্ড পেপারের জন্য, ফার্স্ট পেপারের জন্য আমরা সকলেই জানি রাসায়নিক পরিবর্তনটা ইম্পর্টেন্ট। তো চলুন আমরা রাসায়নিক পরিবর্তনে কি কি জিনিস দেখতে পারি। রাসায়নিক পরিবর্তন প্রথমে যেটা দেখো অ্যাটম ইকোনমি। এই যে অ্যাটম ইকোনমি, অ্যাটম ইকোনমি দেখো তোমরা কিভাবে শিখছো আমি জানি না, আমি সহজ করে বলে দিই। অ্যাটম ইকোনমি যে জিনিসটা করবা, ঠিক আছে, তো অ্যাটম ইকোনমি আমরা যেভাবে ফাইন্ড আউট করবো সেটা হইলো উৎপাদের ভর, উৎপাদের ভর বাই হইলো তোমার মোট বিক্রিয়ক, মোট বিক্রিয়কের ভর নিবা। নেয়ার পর তুমি 100% করবা, নেওয়ার পর তুমি 100% করবা, তাহলে যেটা পাইবা সেটাই হলো আমাদের অ্যাটম ইকোনমি। তোমাকে কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ বলে দিতে হবে, বলে না দিলে কিন্তু তুমি এটা বের করতে পারবা না। তাইলে আশা করি আমি বুঝাইতে পারছি। তারপরে আসো এই যে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার 5 মিনিট পরে ঘনত্ব কত? বিক্রিয়ার হারের একক। ঠিক আছে, তারপরে এই যে একটা নর্মাল বিক্রিয়াকে কিভাবে লেখা হয় এইটাও একটু দেখবা। তারপরে এটা দেবা বিক্রিয়া হারের যে পরিবর্তনটা। ঠিক আছে, তারপরে ফিওন 12 এর সংকেত, ফিওনের সংকেত দেখবা, ফিওনের সংকেত গুলা দেখে নিবা। তারপরে এই ম্যাকটা দেখবা, 8 নং। তারপরে হলো সাম্যাবস্থার ক্ষেত্রে লাসাতের আর নিচের ক্ষেত্রে আমরা যে জিনিসটা, এখানে দেখো এই যে ডাল, লগ কেপি বাই এইটা হইলে তার ডালের মান কত, লন কেপি বাই ইয়ে হইলে তার ডালের মান কত, এই জিনিসটা দেখবা। বন্ডফের সমীকরণ আর কি। এই দেখো তাপমাত্রা বাড়াইলে এটা লাসাতের নীতি অনুযায়ী কি, প্রশ্নটা একটু এইভাবে ঘুরাই দিতে পারে যে বিক্রিয়াটি তাপ উৎপাদে, এখন এই বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার উৎপাদে কি পরিবর্তন করবে? তাহলে উৎপাদটা আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে উৎপাদ হ্রাস পায়, এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে উৎপাদ বৃদ্ধি পায়। এই জিনিসটা আমরা সকলেই জানি আর কি। এরপরে দেখো আমাদের চাপের প্রভাব, চাপের প্রভাব তখনই হবে যখন দুইটার উৎপাদ এবং বিক্রিয়কের মূল সংখ্যার পার্থক্য হবে, তখনই চাপের প্রভাব হবে। এবং যখন প্রত্যেকটা মানে পদার্থগুলা, এলিমেন্টস গুলো তোমার ভৌত অবস্থাতে হবে গ্যাসীয়, তখনই চাপের প্রভাব হবে, আদারওয়াইজ চাপের প্রভাব থাকবে না। যেমন এই ম্যাথে বলছে কি চাপের প্রভাব কি রূপ হবে, এইখানে কোনো চাপের প্রভাব
হবে না। কারণ দেখো, এইখানে তোমার বিক্রিয়কের মোট মূল সংখ্যা 2 এবং উৎপাদনের মোট মূল সংখ্যা 2, দ্যাটস ওয়াই মূল সংখ্যার পরিবর্তন শূন্য, এর জন্য কোনো চাপের প্রভাব নাই। এই দেখো, এই বিক্রিয়াটি তাপ এবং চাপ বাড়াইলে সাম্যাবস্থার কি পরিবর্তন ঘটবে, এইটা ফার্স্টে আসলো, এইটা সেকেন্ডের জন্য ইম্পর্টেন্ট। কি ব্যবস্থা করতে হবে সেটা লাগবে না। এই যে এইটা দেওয়া আছে, এটা কোন ধরনের বিক্রিয়া, ডেল এইচ এর মান পজিটিভ দেওয়া আছে। ডেল এইচ এর মান পজিটিভ মানে কি, আমরা জানি তাপ হারি বিক্রিয়া। তখন চাপ বাড়াইলে কি ঘটবে, এখানে কিন্তু চাপ বলেন নাই, চাপ বাড়াইলে কি ঘটবে। এখন দেখো তুমি এখানে চাপের কাহিনী দেখো, এখানে চাপের কোনো পরিবর্তন ঘটবে না, চাপ যাই বাড়াও না এখানে কোনো পরিবর্তন ঘটবে না। কারণ কি, কারণ এই ভৌত অবস্থা সলিড, এইটাও সলিড। তার মানে যে কোনো একটাই যদি সলিড থাকে তাইলেই কিন্তু চাপের প্রভাব বাড়ে। চাপের কোনো প্রভাব তার মানে সবগুলোই তোমার মাসলি থাকতে হবে কি, তোমার রেশিওতে, এবং মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে। এই দুইটা জিনিস চেক করবা তাইলেই হয়ে যাবে। তারপরে আমরা যদি দেখি কেপিকেসি, ঠিক আছে। তো কেপিকেসি এর রিলেশনটা দেওয়া, বা কেপিকেসি এর রিলেশনটা ইম্পর্টেন্ট, রিলেশন দিয়ে ম্যাথটা দিতে পারে। এই যে তোমাকে কি বলে দিছে, যে এত তো আপনাদের কেপি বলে দিছে, এত কেসি এর মান কত, তাইলে আমরা কেপি সমান কি জানি, কেসি আর টি ডেলেন, কেসি আর টি ডেলেন, ঠিক আছে না, কেসি আর টি ডেলেন। তো এই ম্যাথটা আমি তোমাদের, যারা প্রি মডেল টেস্ট দিচ্ছে তোমাদের এই প্রশ্নটা আমি তুলে দিচ্ছিলাম, এটার আনসার 1/3। আচ্ছা, তারপরে বিক্রিয়াটার কেপি কত ফাইন্ড আউট করবা। দেন কেপির একক, এই দেখো কেপির একক যে জিনিসটা, আমরা নর্মালি কি জানি, কেপির নর্মালি আমরা একক জানি কি, এটিএম। আর কেসির একক কি জানি, কেসির একক জানি মুলার, বা তুমি এটাকে লিখতে পারো কি, মোল পার লিটার, মোল পার লিটার। এখন দেখো এটার একক কিভাবে ডিনোটেট করা হয়, তুমি ডেলেনটা বের করবে, ডেলেন ফাইন্ড আউট করবে, ডেলেন ফাইন্ড আউট করবে। তখন ডেলেনের মান যা আসবে সেটাই, কেপি যদি হয় তাহলে এটিএম টু দি পাওয়ার ডেলেন, আর যদি কেসি হয় তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন করবা। তাইলেই যা হবে সেটাই হইলো, তুমি একক হিসেবে বসিয়ে দিবে। হোপফুলি আমরা বুঝাইতে পারছি। তারপরে বলতে কেপি কেসির সম্পর্ক, এপিকেসির সম্পর্ক একটু আগে আমি সম্পর্কটা লিখে দিছিলাম, এপিকেসির সম্পর্ক দেখবা। তারপরে এই যে সাম্যাবস্থায় এপিকেসির সম্পর্ক তো অলরেডি আমরা বলে দিছি। আচ্ছা, যখন ডেলেনের মান শূন্য হবে, আর একটা জিনিস মাথায় রাখবা, ডেলেন যদি শূন্য হয় তাহলে কেপি এবং কেসি হবে আমাদের কি, ইকুয়াল হবে, কেপি আর কেসি সমান হবে ডেলেনের মান শূন্য হলে। তারপরে এইটা দেবা 21। তারপরে পিএইচ, পিএইচ থেকেও ম্যাথ আসতে পারে, পিএইচও কিন্তু ইম্পর্টেন্ট। কেপিকেসি থেকে একটা ম্যাথ আসতে পারে, পিএইচ থেকে তোমাদের একটা ম্যাথ আসতে পারে, একটা বা দুইটাও দিতে পারে পিএইচ থেকে। পিএইচ এর এই যে এই ম্যাথটা দেখতে পারো, যে ঘনমাত্রার পরিবর্তন, পিএইচ এর মান 2 থেকে 3 যদি করো তাহলে ঘনমাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে, এইটা দেখতে পারো এই প্রশ্নটা, ঘনমাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে। তারপরে কনজুগেটেড অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে এইটা। দেন আমাদের এই যে এক্সাম্পল যেটা দেওয়া আছে, পিএইচ 5 বিশিষ্ট একটি বাফার দ্রবণ প্রস্তুত করতে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েডের অনুপাত কি হবে, এইটা হলো ওই যে তোমার বাফার সলিউশনের যে কাহিনীটা, এই কাহিনীটা। তো আমরা দেখি ম্যাথে যাই তাইলে আমরা বুঝতে পারবো। যেমন ধর তোমাকে একটা শতকরা দিয়ে দিছে, এখান থেকে পিএইচ কত সেটা ফাইন্ড আউট করা, শতকরা তাহলে পিএইচ, দেন মূলাইটি তাহলে পিওএইচ বা পিএইচ, দেন মূলাইটি তাহলে তো আর আমি দাগিয়ে দিলাম। তারপরে বিশুদ্ধ পানির ক্ষেত্রে ইয়ে কত তোমার এইটা। তারপরে হইলো বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত, 10⁻7, অনুপাত যদি বলে তাহলে অনুপাত হইলো আমাদের 1, কারণ দুইটাই সমান থাকায় বিশুদ্ধ পানির ক্ষেত্রে। তারপরে পানির পিকে ডাব্লিউ এর মান হতো, পানির পিকে ডাব্লিউ এর মান। তারপরে এইবার যদি ডাব্লিউ পার্সেন্টেজ, তাহলে আমরা অলরেডি দেখছিলাম পিএইচ মূলাইটি কিভাবে বের করতে হয়। বিয়োজন মাত্রা এত হইলে বিয়োজন বিয়োজন মাত্রার উপর ভিত্তি করে আমাদের পিএইচ ফাইন্ড আউট। তারপরে মিশ্রণের পিএইচ, দুইটা মিশ্রণ যদি থাকে তাহলে মিশ্রণের পিএইচ কত সেটা। দেন আমরা দেখবো 50% অ্যাসিটিক অ্যাসিড, এটা তো দেখলাম আমরা।
এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাই, সালফিউরিক অ্যাসিডের পিএইচটা, এখানে একটা জিনিস ভুল করতে পারো, সালফিউরিক অ্যাসিডের দুইটা হাইড্রোজেন আছে, তো সালফিউরিক অ্যাসিডের যে কোনো মাত্রাটা দেওয়াটা হবে তার সাথে দুই গুণ করে দেন পিএইচটা বের করতে যাইবা। যেমন ধরো এখানে দুইটা এড করছে আর কি। তারপরে পিএইচ পিওএইচ, এই দেখো এই ম্যাথটা এত থেকে এত পাতলা করতে হলে পেজ কত হবে, পাতলা করলে পেজ কত হবে। বাফার দ্রবণ, বাফার দ্রবণ থেকেও আসতে পারে। বাফার দ্রবণের এই যে এই সিম্পল ম্যাথ গুলো আসতে পারে, যেটা জিএসটি 2022-23 আসছে, তোমার ইয়ে দেয়া আছে, এখান থেকে তুমি ফাইন্ড আউট করবা। দেন আমরা যদি দেখি এইখানে, এই যে তোমার এইটা দেওয়া আছে কোনো বাফার দ্রবণের, দেন পিওইচ কত, কে এর মান দেওয়া আছে, পিওইচ কত। তাইলে আমাদের এই যে রসায়নের যে আমাদের রাসায়নিক পরিবর্তন, এই অধ্যায়টার সমাপ্তি ঘটলো। আর খাদ্য সংরক্ষণ থেকে বা এইখান থেকে পঞ্চম অধ্যায় থেকে আসার মতো কোনো কিছুই আমি দেখি না। তো এইখান থেকে যদি আসে, তো দেখি না জুস সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয় বা জুস সংরক্ষণে ব্যবহৃত, কিছুই দেখি না। ঠিক আছে। তো ভিনেগার থেকে দিতে পারে যে সুক্রোজের সংকেত কি, সুক্রোজের সংকেত। তারপরে এই যে মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন ধরনের এনজাইম ব্যবহার করা হয়, সেটা হলো ইনভার্টেজ। এবং ভিনেগারে কোনটি দেখাবা, ভিনেগারে কত পার্সেন্ট ইয়ে থাকে আর কি, এইটা দেখাবা। ইথারিক অ্যাসিড থাকে 6 থেকে 10% জলীয় দ্রবণ আর কি। সুক্রোজের রাসায়নিক সংকেত একটু আগেই আমি বলছিলাম, সুক্রোজের রাসায়নিক সংকেত। তাইলে আমাদের কি শেষ হইলো, আমাদের যে রসায়ন প্রথম পত্র যে জিনিসটা আছে সেটা ওভারঅল শেষ হয়ে গেছে। এখন আমরা দেখবো কি রসায়ন দ্বিতীয় পত্রের যে কাহিনীটা আছে, এই কাহিনীটা আমরা এখন দেখবো। তো চলো আমরা রসায়ন দ্বিতীয় পত্রটা দেখি। তো তোমাদের দাগানো পিডিএফটা তো আর দেয়া হলো না, তোমরা ক্লাসটা দেখে তোমরা দাগিয়ে নিবা, তাইলে তোমরা বুঝতে পারবা হোপফুলি। এটার ড্রাইভ লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিব ফার্স্ট কমেন্টেই, সমস্যা নাই, সেটা তোমরা দেখেই নিতে পারো। আচ্ছা। তো দ্বিতীয় কথা ফার্স্টে হইলো পরিবেশ শোষণ। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনার রিক্যাপ ক্লাসে পরিবেশ শোষণ নাই কি জন্য। আসলে রিক্যাপ ক্লাসে পরিবেশ শোষণ নেওয়ার তখন টাইম হয় নাই, এজন্য পরিবেশ শোষণ নাই। বাট পরিবেশ শোষণ তোমার যদি তাপগতিবিদ্যার নলেজ এবং আদর্শ গ্যাসের নলেজ থাকে, তাহলে তুমি পরিবেশ শোষণটা এমনিতেও ওভারকাম করতে পারবা। তাইলে যারা ওই পরিবেশ শোষণটা খুঁজছিলা, এখন চলো আমরা এক ঝলকে তুড়িতেই পরিবেশ শোষণটা শিখে ফেলবো। ঠিক আছে। যদি তোমরা এতটুকু পর্যন্ত আসো এবং পরিবেশ শোষণটা দেখো, যারা পরিবেশ শোষণের ক্লাসটা মিস করছিলা, তোমরা একটু কমেন্ট করবা যে ভাই তুরিতেই তোর পরিবেশ শোষণটা শেষ হয়ে গেল। কি কমেন্ট করবা একটু বলে দেই। তুরিতেই, তুরিতে, তুরিতেই পরিবেশ রসায়ন শেষ, পরিবেশ রসায়ন শেষ, তুরিতেই পরিবেশ রসায়ন শেষ। পরিবেশ রসায়ন শেষ হওয়ার পরে এই কমেন্টটা করবা দেখি, এ যাবৎকাল কে কে আসছো এবং কে কে এ যাবৎকাল একটু মূল মনোযোগ সহকারে ক্লাসটা দেখছে। এটাই হলো জাজমেন্ট আর কি। লিখবা কি, তুরিতেই পরিবেশ রসায়ন শেষ কমেন্টে। ঠিক আছে। আচ্ছা। চলো আমরা এখন দেখো বুলসম্যান ধ্রুবকের মান, বুলসম্যান ধ্রুবকের এসআই মানটা মনে রাখবা। তারপরে এই যে আর এর এসআই মান, সিজিএস মান, ইয়ে মান, এইগুলার মান একক, এগুলো মনে রাখবা। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি, পিভি সমান এনআরটি। তো এখান থেকে এন এর মানটা বের করবা, স্মল এন। আর পিভি তো দেই আছে, এগুলো তো আর বসিয়ে দিবা। কত চাপ বৃদ্ধি করতে হবে তার, তারপরে হইলো 5, P1 V1 স্থির চাপ স্থির তাপমাত্রা, এগুলো আর যে ফর্মুলা একবার বাচ্চা লেভেলের ফর্মুলা। তারপরে হইলো এই যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, প্রমাণ তাপমাত্রা ও চাপে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এত হলে চাপ স্থির রেখে 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই গ্যাসের ঘনত্ব কত হবে। ওকে। তারপরে আমরা দেখতে পারি বাষ্পের আয়তন, বাষ্পের আয়তন অ্যাভোগাড্রোর সংখ্যা কত, এনটিপিতে দুই ইয়ে কত, তারপরে হলো অ্যাভোগাড্রোর সংখ্যা কত। ঠিক আছে। তো এনটিপিতে অনেকেই বলছে যে এনটিপিতে আমরা আদর্শ আয়তন কত নিব, এনটিপির ক্ষেত্রে আদর্শ আয়তন হলো 22.4 লিটার।
22.4 লিটার, এটা মাথায় রাখবা। অনেকেই ভুল প্রমেয় লেখে ফেলো 24.789, এইটা এসএটিপির ক্ষেত্রে। এটা হলো এসএটিপির ক্ষেত্রে। আর এনটিপি বা এসটিপির ক্ষেত্রে আমরা এইটা নিই, এসটিপির ক্ষেত্রে আমরা এইটা ইউজ করি। তারপরে এই যে অর্ধেক সংখ্যা হইলে তো আমার আদর্শ গ্যাস সমীকরণ। এসএটিপির আয়তন একটু আগেই বলতে 24.789 লিটার। তারপরে 14 গ্রাম, এগুলা তো আর দেখাইলাম। আণবিক ভর কত? এই যে তোমার আদর্শ গ্যাস সমীকরণ থেকে আণবিক ভর বের করবা কিভাবে? পিভি সমান আমরা জানি কি এনআরটি, এই এন এর মধ্যেই আছে। তুমি লিখতে পারো কি পিভি সমান লিখতে পারি কি ডাব্লিউ বাই ক্যাপিটাল এম আর টি, এন সমান আর কি এটা লিখতে পারি। তাহলে এই যে ক্যাপিটাল এম সমান কি লিখতে পারি, ক্যাপিটাল এম সমান লিখতে পারি ডাব্লিউ আর টি বাই হলো পিভি। তখন কোন সময় তুমি আর এর মান 8.314 বসাবা, কোন সময় তুমি আর এর মান 0.0821 বসাবা, সেটা হলো এই যে তোমার পি এবং বির উপরে নির্ভর করে। পি এবং ভি যে ইউনিটে পাবে তার উপর ডিপেন্ডস করে তুমি ওইটা বসাইতে হবে, আর এর মানটা বসাইতে হবে। আচ্ছা, তো গেল আমাদের এতটুকু। তারপরে গ্রাহামের ব্যাপন সূত্রে এইটা দেবা ডিউই যে এটা আসছে, যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোনো একটা গ্যাসের ব্যাপন হার 6 গুণ হলে আণবিক ভর কত? আমরা জানি কি ব্যাপন হার অনু আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তারপরে আর ইউ এর এই ম্যাথটা দেখতে পারো। তারপরে ডাল্টনের আংশিক চাপ যেটা জিএসটি 2022-23 23-24 আসছে, এই ম্যাথটা দেখতে পারো। কারণ যদি আমাকে আংশিক চাপে এই যে এই ম্যাথটা তোমাদের মেবি সেকের প্রিভিয়াস ইয়ারে আসছে, যে 5 নং এই ম্যাথটা, যখন গ্যাস এ মূল এবং বি মূলের এত মূল মিশ্রিত হয়, এই টাইপের আর কি আংশিক চাপ কত। তারপরে গ্যাসের গতিযুক্ত। সো গ্যাসের গতিযুক্তের ক্ষেত্রে অনেকেই কনফিউশন আছে, যখন গতিশক্তি বলে আমি 3/2 এনআরটি দিব নাকি 5/2 বা F/2 এনআরটি ইউজ করব, কোনটা ইউজ করব। আমি তোমাদের ফিজিক্স ক্লাসে সেটা কনফিউশন ক্লিয়ার করে দিছি। তারপরে যারা ফিজিক্স ক্লাসটা না দেখে এই ক্লাসটা দেখতে আসছো তাদের উদ্দেশ্যে বলছি, কেমিস্ট্রির ক্ষেত্রে হইলে আমরা 3/2 এনআরটি ইউজ করব। এই দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে হইলে আমরা, এই দেখো এখানে নোটও হিসাব দিয়ে দিছি কি 3/2 এনআরটি, 3/2 এনআরটি। আর যদি ফিজিক্সের ক্ষেত্রে হয়, এটা শুধুমাত্র কেমিস্ট্রির ক্ষেত্রে। আর ফিজিক্সের ক্ষেত্রে হইলে আমি লিখা দেই, ফিজিক্সের ক্ষেত্রে হইলে F/2 এনআরটি। বুঝতে পারছি? ফিজিক্সে F/2 এনআরটি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হইলো 3/2 এনআরটি। আর যাতে কারো কোনো এইটা নিয়ে প্রশ্ন না থাকে শেষ মোমেন্টে এসে। এবং এম যে আছে এইখানে, এই যে তোমার আরএমএস বেগের ক্ষেত্রে এমটা নিতে হবে কেজিতে। আমরা যে নর্মালি যে বোর্ডগুলো জানি আণবিক বোর্ড, সেইগুলো আমরা জানি গ্রাম ইউনিটে, সেটাকে কেজিতে নিতে হবে। যেমন ধরো তোমার নাইট্রোজেন বললে 28 হইতো, তাইলে 28-কে তুমি দিতা 10^3, তখন এম হইতো 10^3 ফর নাইট্রোজেন। এই যেমন হিলিয়াম, ঠিক আছে, হিলিয়াম সিজিএস ইউনিটে বলছে, এর জন্য আর কি এইটা রাখছে। আর ইউনিট গুলো একটু চেক করবা, যেমন অক্সিজেন, ঠিক আছে। তারপরে হলো 6 নং গতিশক্তি কত, তারপরে 27। তারপরে 8 নং কোন গ্যাসকে তরলীকরণ করতে সহজ হবে? তারপরে অনুবন্ধী অম্ল ক্ষার, এই জিনিসটা দেয়া বা কোনো একটা ইয়ে দিয়ে দেয়া আছে, তার অনুবন্ধী অম্ল কত, তার অনুবন্ধী ক্ষার কত। লুইস অ্যাসিড, আমরা নর্মালি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে লুইস অ্যাসিড বলে থাকি। তারপর আদর্শ পানির সাথে ডিও এর মান, কু অনুমোদিত বিওডি এর সর্বোচ্চ মান। তারপর আদর্শ পানির ডিও এর পরিসীমা, এটা অলরেডি তো আর বলে দিচ্ছি, 4 থেকে 8। তারপরে এই ম্যাটটা নমুনা পানিতে ডিও এর এত ppm পাওয়া গেছে 1000 কেজিতে কত?
তারপরে এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এগিয়ে যাওয়ার সাহসটাই গুরুত্বপূর্ণ। তো এগিয়ে যাও। তো আমাদের এখন কি, এই জন্য এই কথাটা বলার মূল রিজন হইল এগিয়ে যাওয়ার গুরুত্বটাই, সাহসটাই গুরুত্বপূর্ণ। কারণ তুমি এগিয়ে কোথায় আসছো, আমরা একটু দেখি আমরা এগিয়ে কোথায় আসছি। এগিয়ে আমরা ঠিক জৈব রসায়নের মাথায় চলে আসছি, যার অনেকের বইয়ের বিষয় জৈব রসায়ন। তো জৈব রসায়নে একটু ওভারভিউ দিয়ে যে কি কি জিনিস পড়বো। এখান থেকে এই নামকরণটা পড়বো ভাই, নামকরণটা পড়বো, কার্যকরী মূলক গুলা দেখবো, কার্যকরী মূলক গুলা দেখবো। তারপরে সমানুতা আমরা দেখবো, সমানুতা, এগুলোই আমি বলছিলাম। বন্ধন বিভাজন লাগবে না, এলিফেটিক কার্বন এইগুলা তেমন লাগবে না, মানে আমরা পড়বো না আর কি, বা ইয়ে করবো না। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এইখানে এইটা দেখবো আমরা। তারপরে আমরা দেখবো যে কিছু নামীয় বিক্রিয়া এইগুলো আছে, এইগুলো আমরা দেখবো। তো এখান থেকে কিছু, এই যেমন সংকরায়ন, আমি বলছিলাম যে জৈব যৌগের ক্ষেত্রে সংকরায়ন মাস্ট ইম্পর্টেন্ট। তারপরে হলো সিগমা বন্ধন, এই যে কার্যকরী মূলক কয়টি, কার্যকরী মূলক। তারপরে সিগমা বন্ধন পাই বন্ধন সংখ্যা পাইবা, এই যে সিগমা বন্ধন পাই বন্ধন সংখ্যা, ঠিক আছে। তারপরে হাইব্রিডাইজেশনের সংখ্যা, কোন ধরনের সংকরীকরণ আছে। তারপরে 2 ডিগ্রি অ্যালকোহলের তোমার কার্যকরী মূলক কোনটি, বা 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত। তারপরে হইল সাইক্লোহেক্সেনের মধ্যে কয়টি সিগমা বন্ধন আছে। সাইক্লোহেক্সেনের মধ্যে, এরপরে আসি নামকরণ। এই দেখো এই যৌগটা জিএসটি যে 2324 আসছে, এইটার নামকরণ কি। তারপরে এইটার নামকরণ, আর ইউ এর নামকরণ, আর ইউ যেটা আছে জিএসটি 2223। তারপরে জেইউ এর এইটার নামকরণ। তারপরে জিএসটি 2122 নামকরণ। পাই বন্ধন এবং বিউটিন 1 বিউটিন 3 ইন এ যৌগে পাই বন্ধন এবং সিগমা বন্ধনের কার্বন সংখ্যা, বন্ধনের সংখ্যা আর কি। তারপরে আমরা আসি আর ইউ এর, এইটা দেখবো আমরা, এই ম্যাথটা 18 নং ম্যাথটা। কার্বন কার্বন বন্ধন এইগুলা লাগবে না, এলকোহল এরাইল এলকোহল এইটাও লাগবে না। তো মোটামুটি নামকরণের এগুলা দেখলে আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে যাব, দ্যাটস ওয়াই আমরা ওভারকাম করতে পারবো। তারপরে এই যে নামকরণটা, ওকে। তারপরে আসি কার্যকরী যে মূলকের সমানতা, এই সমানতার ক্ষেত্রে দেবা এই জিনিসটা, এইটা লাগবে না, এই যে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এটা দেবা, ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে ডিল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কত ডিগ্রি গুণন, 2.24 ডিগ্রি বা -2.24 ডিগ্রি হইলো আমাদের ল্যাকটিক অ্যাসিডের। আর রাসায়নিক মিশ্রণের ঘূর্ণন কোণ কত আমাদের, 0। রাসায়নিক মিশ্রণের ঘূর্ণন কোণ হইলো আমাদের 0। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তারপরে এই যে কাইরাল কার্বন 2 3, এই যে যৌগটির আলোক সক্রিয়তা হলো কত, 2 টু দি পাওয়ার n। গ্লুকোজের ক্ষেত্রে 16টি আলোক সমাণু পসিবল গ্লুকোজের ক্ষেত্রে। তো এই সমানুতার চার্ট গুলো আর কি। এই যেন অপ্রতিসম আছে এইটা। তারপরে কয়টি সমানুতা প্রদর্শন করবে। তারপরে যদি আমরা দেখি বেঞ্জিনেরটা গেল কই, এই যে গ্লুকোজের ক্ষেত্রে 4টি কার্বন, কোন কোন কার্বন অপ্রতিসম আর কি। গ্লুকোজের কয়টি স্টেরিও সমানুতা সম্ভব, সেটা হলো 16টি, কারণ তার অপ্রতিসম আছে 4টি। তারপরে আমরা সমানতার চ্যাপ্টারটা ক্লোজ করতে পারছি। এখন আসি বন্ধন বিভাজন, বন্ধন ইয়ে। এইখানে এই যে SN1 বিক্রিয়ার কৌশল আর কি, সক্রিয়তা। তারপরে তোমার SN2 এর বিক্রিয়ার কৌশল, ঠিক আছে। এই দুটার কৌশলের ক্রম মনে রাখবা, এই যে ক্রমগুলো আছে এই ক্রমগুলা মাস্ট বি মনে রাখবা, পরীক্ষায় আসতে পারে। তারপরে ওজোনালাইসিস, এই জানি এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ মেবি, এটা মেবি তোমাদের সেকেন্ডও 2324 আসছিল।
এই যে তোমার বলছিলাম কার্বোক্যাটায়নের সবচেয়ে স্থিতিশীল, এটার এই যে ক্রমটা, এই ক্রমটা মনে রাখো, কার্বোক্যাটায়নের এই যে ক্রম। ঠিক আছে, কার্বোক্যাটায়নের এই ক্রমটা মনে রাখবা। তারপরে কার্বন আয়নের স্থায়িত্ব বা ক্রম এখানে বোঝা যাচ্ছে না, তোমরা একটু বই থেকে দেখে নিবা। কার্বন আয়নের ক্রম বা স্থায়িত্বের যে সক্রিয়তার যে সিরিজটা আছে এইটা দেখে নিবা। তারপরে আমরা যদি আসি জিএসটি, মানে আমি যে জৈব রসায়নে যেগুলো দাগিয়ে দিচ্ছি এইগুলোই তোমরা যদি দেখো, তাহলেই কিন্তু আমাদের মোর দেন এনাফ, আর কোনো কিছু লাগবে না জৈব রসায়নে। এই যে প্রোপিন বিআইন পরীক্ষায় কি উৎপন্ন হয়, প্রোপিন ও বিআর পরীক্ষা বিক্রিয়ার মাধ্যমে কোনটি উৎপন্ন হয়, সেটা হলো প্রোপাইলিন গ্লাইকল, প্রোপাইলিন গ্লাইকল। তারপরে এই যে নেইম একটা, এটা ইম্পর্টেন্ট। দেওয়া সাস্ট 19-20 আসছে, জিএসটি 20-21 আসছে। তারপরে SN1 কয় ধাপে ঘটে, SN2 কয় ধাপে ঘটে, এটা দেবে। SN1 আমরা জানি দুইটি ধাপে ঘটে, এবং SN2 ঘটে আমাদের এক ধাপে। এই জিনিসটা মাথায় রাখো, গিডনার বিকারকের সংকেত, গিডনার বিকারকের সংকেত। ক্লিয়ার? এই যে আমি বলছিলাম সক্রিয়তার ক্রম SN2 এর, SN1 এর সক্রিয়তার ক্রম আগেই আমি দাগিয়ে দিছিলাম, ওই সক্রিয়তার ক্রমটাই দেওয়া এখানে। এই যে এখানে স্পষ্ট করে দিছে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম, অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম দিয়ে দিছে, আর অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম দিয়ে দিছে। এই দুইটা দেখে নিবা। অ্যালকোহল ও ইথার এগুলো লাগবে না, এগুলো আসলেও আমরা পারবো না, সো আর এখান থেকে আমি দাগিয়ে দিই না। ঠিক আছে, এগুলা তো বোঝে কিছু দাগিয়ে দিই, তুই দেখো আর কি, যদি কমন পড়ে যায়, এগুলা তো যায় না। যদি লটারি লাইগা যায়, লটারি লটারি লটারি। ঠিক আছে, সো এই জন্যই আছি। তো এইগুলা আশা করি জৈব যুগে এত প্যানিক করার কোনো কিছুই নেই, আর সবসময় রিল্যাক্স থাকবা। যত বেশি চিন্তা করবা ততই দেবা তুমি পারা জিনিসটাই তুমি ভুলে যাচ্ছ আর কি। পরীক্ষা হলে সব থেকে বেশি বেশি মানে যে জিনিসটা আমাদের কাজ করে সেটা হলো দুশ্চিন্তা, এবং দুশ্চিন্তার কারণেই আমরা পারা জিনিসটা আমরা ভুল করি আর কি। তো আমাদের চিন্তিত থাকা যাবে না, আমাদের অলওয়েজ রিল্যাক্স থাকতে হবে। চিন্তিত থাকলে সমস্যা, বুঝতে পারলাম? চিন্তিত যদি থাকি তাইলেই আমাদের সমস্যা। তো আমরা কখনোই কি থাকবো না, চিন্তিত হব না, আমরা একবারে চিন্তা ফ্রি থাকবো। এই আসলাম এখন আমাদের টলুইন বা বেঞ্জিন, এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস দেয়া যাবে। তো আমরা জানি যে হাকেল নীতি অনুসারে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে আর কি, আদারওয়াইজ সেটা কি হবে না, তোমার অ্যারোমেটিক যৌগ হবে না। তো বেঞ্জিনের অণুতে পাই বন্ধন এবং সিগমা বন্ধনের সংখ্যা কত, বেঞ্জিনের পাই বন্ধন এবং সিগমা বন্ধনের সংখ্যা মুখস্থ করে ফেলবা। তারপরে কোন মূলকটি বেঞ্জিন চক্রের মেটা নির্দেশক, এখানে দিতে দিতে পারে নাইট্রোনিয়াম মূলক বেঞ্জিন চক্র কোন ধরনের নির্দেশক, সেটা হলো মেটা নির্দেশক। আচ্ছা, তো বেঞ্জিন, এই দেখো কোনটি বেঞ্জিনের বলকে সূত্রটা হ্রাস করে, এটা তো আর আমরা বুঝলাম। নেপথালিনে পাই বন্ধন সংখ্যা কয়টি, কতটি, সেটা দেবা নেপথালিনের। ফেনলে পাই ইলেকট্রন কয়টি আছে, কয়টি পাই ইলেকট্রন আছে। তো এইগুলা দেখলেই হোপফুলি হয়ে যাবে জৈব রসায়নের। তারপরে দেখো ফরমালিন হলো, ফরমালডিহাইডের নিম্নক্ত কত পার্সেন্ট জলীয় দ্রবণ, 30 থেকে 40%, 30 থেকে 40%। এই যে
তোমার এটাকে বলা হয় লুকাস বিকারক আর কি। লুকাস বিকারক হইলো গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকেই বলা হয় কি লুকাস বিকারক। এই কথাটা সেরা লাগছে আমার, যে পৃথিবীর সেরা ও সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা ছোঁয়া যায় না, সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ঠিক আছে। তো ওভারঅল জৈব রসায়ন আমাদের শেষ। এখন চলো আমাদের আর একটা ম্যাথমেটিক্যাল পার্ট, সেটা হলো পরিমাণগত রসায়ন। সেখান থেকেও তোমার দুইটা প্রশ্ন আসতে পারে। আর এরপরে হলো তড়িৎ রসায়ন, দেন হলো আমাদের রসায়নের কি আমাদের ম্যারাথন ক্লাসটা শেষ হয়ে যাবে আর কি। তো তোমাদের সেকের ফুলফিল সাজেশনটা দেওয়া হয়ে যাবে। তো এখানে ধুম ম্যাথমেটিক্যাল পার্ট, এখানে অনেক কিছু দাগানো আছে। যেমন কার্বন 12 এর ভর কত, এইটা। দেন হইলো আমাদের এসটিপিতে 1 গ্রামের সম্ভাব্য অনুসংখ্যা কত, এইটা দরকার নাই। এইটা কত গ্রাম তোমার ইয়ে লাগবে দ্রবণ প্রস্তুতি করতে। তারপরে তোমার 0.এত গ্রামে অনুসংখ্যা কত। তারপরে 16 গ্রাম অক্সিজেন, আচ্ছা এটা লাগতো না। তারপরে এই যে নেই একটা, একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, যদি বাতাসে 20% অক্সিজেন ধারণ করে, তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অনুগ্রহণ করছে। প্রশ্নটা খুব বেশি ইন্টারেস্টিং, বুঝতে পারছি। সে বলছে কি বাতাসে যদি 20% অক্সিজেন ধারণ করে, তাহলে 200 গ্রাম এর 20% করবা, তাহলে তুমি পাবা কি ডাব্লিউ এর পরিমাণ পাবা। দেন আমরা জানি অক্সিজেনের আণবিক ভর জানি, তাহলে এইখান থেকে কনসেপ্ট দিয়েই করে ফেলবা। W/m, দেন আমরা জানি N/N, এই রেশিও নিয়ে আমরা এনটা বের করে ফেলবো। এন এর মান হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা সকলেই জানি। তারপরে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত। তারপরে এত মূল বিশিষ্ট লিটার তৈরি করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। জিএসটির এই ম্যাথটা দেখতে পারো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, লোহার কতটুকু আছে অনুপাত দিয়ে আর কি। তারপরে হইলে এই বিক্রিয়াটা মাথায় রাখবা, এই বিক্রিয়াটাও মেবি জিএসটি 20-21 আসছিল, সেম টাইপের বিক্রিয়া। এই যে জিএসটি 20-21-এর কথা বলছিলাম, জিএসটি 20-21। তারপরে হইল 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণ দহন করলে কতগুলো কার্বন অক্সিজেন অণু প্রয়োজন হবে। তার মানে কার্বন এই যে বিক্রিয়াটা দেয় আছে, এটা মাথায় রাখবা। এই ধরনের বিক্রিয়াগুলো জানতে হবে আর কি, এই ধরনের পাঠ্যগুলি। পূর্ণ দহনে কত মোল অক্সিজেন উৎপন্ন হবে, এইটা। দেন হইলো আমাদের এইখান থেকে যে আমরা দেখি 75%, 75% বিশুদ্ধ, তোমার কি বলছে 2 কেজি চুনাপাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এইটা এখানে বলছে কিন্তু 75%, তার মানে কিন্তু 100% না। বুঝতে পারছি 100% না, এটা একটু মাথায় রাখা। দেন আমরা যদি আসি, দেওয়া আছে কত। ওকে, দেন আমরা আসি মুলারিটি এবং নর্মালিটি, এইখান থেকে আসতে পারে, মুলারিটি থেকে আসতে পারে আমাদের প্রশ্নগুলা। তো মুলারিটির প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি, সেটা হইলো আমাদের যে 5%, এটা কিন্তু আমরা ওই পিএইচ এর মধ্যে লিখে দিয়েছিলাম, পিপিএম, পিপিএম টু পিএইচ, পিএইচ টু পিপিএম, এই ম্যাথ গুলা দেবা। পিপিএম দেওয়া আছে, পিপিএম এর টুকরে কত। দেন আমরা 5%-এর মোলার ঘনমাত্রা কত, এইটা। দেন সালফিউরিক অ্যাসিডের মোলারিটি কত, এইটা। দেন 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 ঘনমাত্রা কত, মিশ্রণ করলে ঘনমাত্রা কত, এইটা। দেন রক্তে গ্লুকোজের ঘনমাত্রা দেওয়া আছে 5 মিলিমোলার, তাইলে তোমার এতে ঘনমাত্রা কত, এইটা। তারপরে আমরা যদি দেখি যে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, এইটা ফাইন্ড আউট করা। একটি সেমিউলার দ্রবণ তৈরি করতে এই টাইপের ম্যাথ, সেমিউলার ডেসিমুলার, এগুলো জানতে হবে যে ভ্যালু কত। তারপরে হইলো এই যে জাহাঙ্গীরনগরে যেটা আসছে আর কি, রক্তে গ্লুকোজের।
তারপরে নর্মালিটি, মোলারিটি, নর্মালিটি, এই কেসগুলো আমরা সকলেই জানি। মোলারিটি নর্মালিটির ক্ষেত্রে তারপরে এই ম্যাথটা আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট ম্যাথ, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, নর্মালিটি কত, এখানে ডিটেলস দেওয়া আছে, এর জন্য আর আমি ডিটেলস বললাম না। টাইটেশন, টাইটেশনের ক্ষেত্রে এই ম্যাথটা। তারপরে হইল এই ম্যাথটা পূর্ণ প্রশমনের ক্ষেত্রে কতটুকু হবে। তারপরে এই যে পিএইচ, এখানে আচ্ছা টাইটেশন আমরা পাইবো আরো। এই যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইটেশনের উপযুক্ত নির্দেশক কি। মৃদু অ্যাসিড এবং সেটা হলো ফেনফথেলিন, এটা মাথায় রাখতে পারো। কত গুণ, এটা কিন্তু ওই আমরা প্রথমেই দেখছিলাম যে রাসায়নিক পরিবর্তনের মধ্যে ছিল এইটা, পিএইচ এর যে value। তো আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা এটা তেমন ইম্পর্টেন্ট না, তবুও আমি কিছু দাগিয়ে দেই যদি চলে আসে, বা একটু তোমরা এর মধ্যে থাকলা, চর্চার মধ্যে থাকলা। ইলেকট্রন জড়িত এই তিনটা, 3 নম্বরটা। তারপরে আমি বলছিলাম জটিল যৌগ এগুলোর জারণ সংখ্যা বা জারণীয় নির্ণয় আসতে পারে, তো এইগুলা দেখবা। জারিত করতে এই যে সালফিউরিক অ্যাসিড, কতগুলো পটাশিয়াম ড্রাই, কত গ্রাম পটাশিয়াম ড্রাইক্রোমেট লাগবে। তারপরে তার যোজনী কত এইটা। তারপরে হলো এগ্রিতে যেটা আসছে 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে পটাশিয়াম ড্রাইক্রোমেট এর পরিমাণ কত। তারপরে এইখানে তো তেমন আর কোনো কিছুই দেখি না আমি। আয়োডুমিতি, আয়োড্রিমিতি। তো আমাদের এই তৃতীয় অধ্যায়টা শেষ সেকেন্ড পেপারে, এখন চলো আমরা চতুর্থ অধ্যায়টা দেখে নেই। তড়িৎ রসায়ন, তাইলেই আমাদের কিন্তু রসায়নটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো রসায়নটা শেষ হয়ে যাবে, তাইলে তড়িৎ রসায়নটা দেখি। তড়িৎ রসায়নে স্পেসিফিক কিছু ম্যাথ আছে, আর তেমন ম্যাথ নাই। তড়িৎ রসায়নের মধ্যে যদি আমরা দেখি, তা লাগবে না, সব বাদ। এই যে ফ্যারাডের সূত্র, তড়িৎ রসায়নটা আমাদের মূলত আমি বলবো যে তড়িৎ রসায়ন থেকে আসলে এই ফ্যারাডের সূত্র দিয়ে আসবে। আর হলো ইনট শেল বের করার ফর্মুলা। তো ওই যে ক্যালসিয়াম কত গ্রাম ফ্যারাডে লাগবে এটা দেবা। তারপরে কত ফ্যারাডে লাগবে এটা দেবা। তারপরে এই ম্যাথটা দেবা যেটা জিএসটি তে আসছে, এটা দেবা। কত গ্রাম জমা হবে এটা দেবা। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তারপরে এই ম্যাথটা দেখতে পারো, একটি কপারের কতটুকু জমা হয়েছে আর কি। এখন আসে আমরা তড়িৎ রাসায়নিকের কোষের মধ্যে। আচ্ছা, সো এখানের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পারি, এই যেমন জিএসটি তোমার 23-24 দিয়ে দিছে, এই জিনিসটা দেখতে পারি। এখন দেখো এই ম্যাথটা সম্পর্কে আমি একটু ডিটেলসে বলি, অনেকে এটাতে ভুল করতে পারো। এখানে দেখো তারা একটা কোষ দিয়ে দিছে, মানে কোষ দিয়ে দিছে। তারপরে তারা কি দিয়েছে, তোমার জারণ বিয়োগ, বিজন বিয়োগ, এখানে কিন্তু দেয়া আছে আয়ন থেকে দেয়া আছে কি তোমার ধাতুতে কনভার্ট হয়েছে। আয়ন থেকে ধাতুতে কনভার্ট হইলে সেটা কি হয়েছে, সেটা হলো বিজন বিয়োগ। কারণ এখানে দেয়া আছে কিন্তু বিজন বিয়োগ দেয়া আছে। ওকে, আর তারা এই যে এখানে তোমার দেয়া আছে কি দুইটা কোষ দেয়া আছে, তাহলে কোষের প্রথমে আমরা যাই তাকে কি জারণ, আর পরে তাকে কি আমরা জানি বিজারণ। তাহলে আমরা এখানে যে, যেহেতু এখানে কি দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে এখানে নানস্টের সমীকরণ অ্যাপ্লাই হবে। নানস, সো নানস্টের সমীকরণ অ্যাপ্লাই এর ক্ষেত্রে কিন্তু আমাদের জানি কি ইনার্শিয়াল লাইন, ঠিক আছে না, বাক্যে বাদে না আমরা ওইটা অ্যাপ্লাই করবো। আচ্ছা ইনার্শিয়াল লাইন,
তো আমার এখানে এই বিষয়টা বলার কারণটাই হলো ইনার্শিয়াল বিষয়টা আর কি। তো তোমরা অনেকেই কি করতে পারো, এখানে ধরো সাপোজ ধরো এটার জারণ মান বেশি, তোমরা এটাকে জারণ ধরতে পারো, বা এটার বিজড় মান বেশি, এটাকে বিজড়ন ধরতে পারো। মানে আমরা যে খুশবিও দেখে যেরকম আমরা জারণ বিজড়ন ধরতে, কিন্তু এই ধরনের কেসের ক্ষেত্রে অনেক যে জিনিসটা হয়, কুশটাতে যেভাবে দেয়া আছে এইটাই তোমাকে ধরতে হবে, কুশ বিভব দেখে না। যেহেতু এখানে কুশ রেডি করা আছে, তার মানে নিকেলের তোমার জারণ দেয়া আছে, তার মানে তোমার নিকেলের জারণ বিভবটাই নিতে হবে। তার মানে এখানে বিজরণ বিভব দেয়া আছে, তার মানে এখান থেকে তুমি জারণ বিভব করে নিবা, অর্থাৎ মাইনাস আছে প্লাস করে নিবে, শেষ। আর তোমার সিলভারে দেয়া আছে বিজারণ, তার মানে এখানে তোমাকে সিলভারের বিজারণ বিভবটাই নিতে হবে। এখন ধরো এখানে সাপোজ ধরো, আর এটাতে তুমি যদি কনভার্ট করো তাইলেও দেখতে পাবা যে তোমার নিকেলের জারণ ঘটে এবং তোমার সিলভারের বিজারণ ঘটে। কিন্তু কথা হইলো, সাপোজ কোনো কোনো কেসের ক্ষেত্রে আমরা কুচবিও দিয়ে দেখলাম যে নিকেলের দুইটা ইয়ে ধরলাম। আমি এখানে যদি এক্সাম্পল হিসেবে দেই, ধরো এক্স একটা তোমার ইয়ে দেওয়া আছে, তার ধরো জারণ বিভবের মান দেওয়া আছে, জারণ বিভব দেওয়া আছে, আমি ধরলাম জারণ বিভব 6, এবং ওয়াই দেওয়া আছে, তার জারণ বিভব দেওয়া আছে 3। তার মানে আমরা নর্মালি বলতে পারি, আমরা যদি পুশ গঠন করি তাহলে এক্স কে আমাদের অবভিয়াসলি জারণ নিতে হবে এবং ওয়াই কে নিতে হবে আমাদের বিতরণ। বাট পুশটা দেওয়া আছে এইভাবে, ধরো প্লাস, সরি, ধরো দেওয়া আছে এইরকম ওয়াই বাই ওয়াই প্লাস এক্স প্লাস এক্স। তাইলে এখন তুমি চাইলে কিন্তু তুমি এক্স কে জারণ নিতে পারবে না এবং ওয়াই কে বিজারণ নিতে পারবে না। এখন তোমাকে যে জিনিসটা নিতে হবে, ওয়াই এর নিতে হবে জারণ, এক্স এর নিতে হবে বিজারণ। বুঝাইতে পারছে আশা করি। সো এই জিনিসটা একটু মাথায় রাখা। যদি কুশ দেওয়া থাকে তাহলে কুশ অনুযায়ী তোমার যা আছে সেটাই করতে হবে। আদারওয়াইজ তোমার, তো যেমন 4 নং করবা, তারপরে দেখো 5 নং করবা, 4 5, এইখানে কিন্তু কুশ দেওয়া নাই, তার মানে তুমি ভ্যালু গুলা দিয়ে চেক করবা জারণ বিয়োগ। আবার এই যে ম্যাথটা, এখানে কিন্তু পুশ দেয়া আছে, তার মানে তোমার পুশ ওয়াইজ করতে হবে। তারপরে হলো একটি পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটকে দ্রবণে রাখা যাবে কিনা, ম্যাগনেসিয়াম একটি তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। এই ধরনের কেসের ক্ষেত্রে বলে নেই, যে পাত্রের কথা উল্লেখ করবে তাকে তোমার অলওয়েজ জারণ ধরতে হবে, তাকেই এনোড মানে তার জারণ বিভব নিতে হবে, আর বাকিটার বিজড় বিভব নিয়ে তোমার ইনর শেলটা বের করতে হবে। এখন যদি ইনর শেলটা তোমার যদি পজিটিভ আসে, পজিটিভ আসলে রাখা যাবে না, রাখা যাবে না। আর নেগেটিভ আসলে রাখা যাবে, রাখা যাবে। এটা মাথায় রাখবা, রাখা যাবে। পজিটিভ আসলে রাখা যাবে না, আর নেগেটিভ আসলে রাখা যাবে। আশা করি বুঝতে দিতে পারছি এতটুকু। এদের নানস্টার সমীকরণ আর কি। এটা দেখতে পারো নানস্টার সমীকরণ এই ম্যাথটা। তো এই হইলো আমাদের রসায়নের সম্পূর্ণ ক্লাস। তো আমরা মোটামুটি ক্লাসটা সবাই বুঝতে পারছি, এ যাবৎকাল যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই শেষ সময়ে এসে, আজকে তো তোমাদের 26 তারিখ, তো তোমাদের 27 তারিখ তোমরা, বা 26 থেকে আজকে রাতে তোমরা এটা গুছিয়ে রাখতে পারো, বা ট্রেনে যারা আসো বাসে যারা আসো, এই লাস্ট ভিউটা দেখলেই তোমাদের রসায়নটা ওভারকাম হয়ে যাবে, এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি তো আমি, হায়ার ম্যাথ তো আমি দিয়ে দিছি অলরেডি। তো ভালো থাকো, এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষাটা তোমাদের সুন্দর মতো কাটুক, এই প্রত্যাশাটুকুই করি। তোমাদের সাথে প্রায় 4 মাসে একটা লং জার্নি শেষ হতে যাচ্ছে। তো তোমরা তো 1ই মার্চ 25 আমার কাছে একটা ড্রিম প্রজেক্ট, বাস্তবায়ন তোমরাই করবো, ঠিক আছে? আর যদি একটু উপকৃত হয়ে থাকো, তাহলে পরীক্ষার পর আমি বলবো যে তোমরা আমার লার্নিং বিপ্লব গ্রুপেই বলো, বা তোমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ হেল্প ডেস্কেই বলো, তোমাদের রিভিউটা মনের আনন্দে তোমাদের রিভিউটা দিয়ে যাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।